ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু যখন হাসপাতালে পৌঁছালেন তখন রাত্রি 10টা। হাসপাতালে দর দালানে লোক কমে গেছে। একপাশে এক বেঞ্চিতে একটি যুবতী শরীর শক্ত করে বসে আছে। তার পায়ের কাছে জুবুথুবু হয়ে বসে আছে একটি বুড়ো চাকর। যুবতীর চোখে বিভীষিকাময় সম্ভাবনার আতঙ্ক। একটি নার্স ব্যোমকেশকে দেখে এগিয়ে এলো। রাখালবাবু বললেন, থানা থেকে আসছি। আসুন। নার্স তাদের ভেতরে নিয়ে গিয়ে একটি ঘরে বসালো। বলল, একটু বসুন, ডাক্তার গুপ্ত আপনাদের জন্যই অপেক্ষা করছেন। নার্স চলে গেল। অল্পক্ষণ পরে ডাক্তার গুপ্ত এলেন। মধ্যবয়স্ক মধ্যম আকৃতির মানুষ। 20 বছর ধরে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেও ক্লান্ত হননি, বরং প্রাণশক্তি আরও বেড়েছে। রাখালবাবু নিজের এবং ব্যোমকেশের পরিচয় দিলে ডাক্তার হেসে বললেন, আরে মশাই, আজ দেখছি অসাধারণ ঘটনা ঘটার দিন। ব্যোমকেশ বাবুর সঙ্গেও পরিচয় হলো। বসুন বসুন। 3 জন বসলেন। রাখালবাবু বললেন, ব্যাপার কি বলুন দেখি। ডাক্তার গুপ্ত বললেন, আরে মশাই, আশ্চর্য ব্যাপার, অভাবনীয় ব্যাপার। আমি 20 বছর ডাক্তারি করছি, এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি। অবশ্য ডাক্তারি কিতাবে 2-4টে উদাহরণ পাওয়া যায়, কিন্তু স্বচক্ষে দেখা কোটিতে গুটিক মিলে। ব্যোমকেশ শেষে বললেন, রহস্য নিয়েই আমার কারবার। আপনি আমাকে অবাক করে দিয়েছেন। মনে হচ্ছে একটা মনের মতো রহস্য এতদিনে পাওয়া গেছে। আপনি গোড়া থেকে সব কথা বলুন। ডাক্তার বললেন, বেশ, তাই বলছি। আজ রাত্রি 8:30টার সময় 3টি ছোকরা একজন অজ্ঞান লোককে ট্যাক্সিতে করে নিয়ে এলো। তারা রবীন্দ্র সরোবরে বেড়াতে গিয়েছিল। দেখলো একটি গাছের তলায় বেঞ্চির পাশে মানুষ পড়ে আছে। দেশলাই জেলে মানুষটাকে দেখলো তার পিঠের বাঁদিকে সজারুর কাঁটা বিঁধে আছে। লোকটা কিন্তু মরেনি, অজ্ঞান হয়ে পড়েছে। ওদের মধ্যে একজন লোকটিকে চিনতে পারল, তাদের ফ্যাক্টরির মালিক দেবাশিস ভট্ট। তখন তারা তাকে হাসপাতালে নিয়ে এলো। ছোকরাকে টেবিলে শুয়ে পরীক্ষা করলাম। সজারুর কাঁটা দিয়ে হত্যা করার কথা সবাই জানে। আমি ভাবলাম এই ক্ষেত্রে কাঁটা বোধহয় হার্ট পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু হার্ট পরীক্ষা করতে গিয়ে দেখি অবাক কাণ্ড, হার্ট নেই। তারপর বুকের ডান দিকে হার্ট খুঁজে পেলাম। প্রকৃতির খেয়ালে ছোকরা ডান দিকে হার্ট নিয়ে জন্মেছে। সজারুর কাঁটা হার্টকে বিদ্ধ করতে পারেনি বটে, কিন্তু বাঁ দিকের ফুসফুসে বিঁধেছে। সেটাও কম সিরিয়াস নয়। যতক্ষণ কাঁটা বিঁধে আছে ততক্ষণ রক্তক্ষরণ হচ্ছে না, কিন্তু কাঁটা বার করলেই ফুসফুসের মধ্যে রক্তপাত হয়ে মৃত্যু হতে পারে। যা হোক, খুব সাবধানে পিঠ থেকে কাঁটা বের করলাম। 6 ইঞ্চি লম্বা কাঁটা, তার 2 ইঞ্চি বাইরে বেরিয়েছিল, বাকিটা সোজা ফুসফুসের মধ্যে ঢুকেছিল। এই দেখুন সেই কাঁটা। ডাক্তার পকেট থেকে একটি সজারুর কাঁটা বার করে ব্যোমকেশের হাতে দিলেন। সজারুর কাঁটা অনেকেই দেখেছেন, সবিস্তারে বর্ণনার প্রয়োজন নেই। এই কাঁটাটি নরুনের মতো সরু, কাঁচের কাঠির মতো অনমনীয় এবং ডাক্তারি শল্যের মতো তীক্ষ্ণাগ্র। মারাত্মক অস্ত্রটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে ব্যোমকেশ রাখালবাবুর হাতে দিল। বলল, তারপর বলুন। ডাক্তার বললেন, কাঁটা বার করলাম। ছোকরার বরাত ভালো, ফুসফুসের মধ্যে রক্তপাত হলো না। কিছুক্ষণ পরে জ্ঞান হলো। নিজের ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে স্ত্রীর কাছে খবর পাঠাতে বলল। তারপর তাকে ঔষধ দিয়ে ঘুম পাড়ালাম। ওর স্ত্রী যখন এলো তখনও ঘুমোচ্ছে। ব্যোমকেশ বলল, বাইরে একটি মেয়ে বসে আছে, সে কি? ডাক্তার বললেন, হ্যাঁ, দেবাশিসের স্ত্রী। ও স্বামীর কাছে থাকতে চায়, কিন্তু এখন তো তা সম্ভব নয়। ওকে বললাম বাড়ি ফিরে যাও, কিন্তু ও যাবে না। ওকে স্বামীর কাছে যেতে দেওয়া হয়েছিল। একবার ঘরে গিয়ে স্বামীকে দেখে এসেছে। আমরা আশ্বাস দিয়েছি আশঙ্কার কি বিশেষ কারণ নেই, তুমি বাড়ি যাও, কাল সকালে আবার এসো। কিন্তু ও কিছুতেই যাবে না। ব্যোমকেশ উঠবার উপক্রম করে বলল, আচ্ছা, আমি একবার চেষ্টা করে দেখি। ডাক্তার বললেন, বেশ তো, দেখুন না। কিন্তু একটা কথা, ওর স্বামীকে কেউ খুন করবার চেষ্টা করেছিল এ কথা ওকে বলা হয়নি। বলা হয়েছে অ্যাক্সিডেন্টে বুকে চোট লেগেছে। আপনারাও তাই বলবেন। মেয়েটি এমনিতেই শক পেয়েছে, ও কথা শুনলে আরও বেশি শক পাবে। না, বলবো না। রাখালবাবু বললেন, সজারুর কাঁটা আমি রাখলাম। এই নিয়ে 4টে হলো। দীপা বেঞ্চির উপর ঠিক আগের মতোই সোজা হয়ে বসেছিল। ব্যোমকেশ আর রাখালবাবু তার কাছে যেতেই সে উঠে দাঁড়ালো। রাখালবাবু বললেন, আমি পুলিশের লোক, ইনি শ্রী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশের নাম দীপার মনে কোনো ডাক কাটল না। তার শঙ্কা ভরা চোখ একবার এর মুখে একবার ওর মুখে যাতায়াত করতে লাগলো। ব্যোমকেশ নরম সুরে বলল, আপনি ভয় পাবেন না। আপনার স্বামীর গুরুতর আঘাত লেগেছিল বটে, কিন্তু জীবনের আশঙ্কা আর নেই। দীপা দাঁত দিয়ে ঠোঁট চেপে বোধ করে নিজেকে সংযত করল।
তারপর ভাঙা ভাঙা গলায় বলল, আমাকে ও ঘরে থাকতে দিচ্ছে না কেন? ব্যোমকেশ বলল, দেখুন, আপনার স্বামীকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এ সময় আপনি তার কাছে থেকে কি করবেন? তার চেয়ে দীপা বলল, না, আমাকে যদি ওর কাছে থাকতে দেওয়া না হয় আমি সারা রাত্রি এখানে বসে থাকব। ব্যোমকেশ বলল, কিন্তু রোগীর ঘরে ডাক্তার আর নার্স ছাড়া এ সময় অন্য কারো থাকা নিষেধ। দীপা বলল, আমি কিচ্ছু করব না, খাটের একপাশে চুপটি করে বসে থাকব। ব্যোমকেশ আরও কিছুক্ষণ দীপাকে বোঝাবার চেষ্টা করল, কিন্তু তাকে টলাতে পারল না। তখন সে মাথা চুলকে বলল, আচ্ছা, ডাক্তারবাবুকে বলে দেখি, দেবাশিস বাবুর কি অন্য কোনো আত্মীয় এখানে নেই? না, ওর অন্য কোনো আত্মীয় নেই। আপনার নিশ্চয়ই আত্মীয় স্বজন আছে, তারা কোথায় থাকেন, তাদের খবর দেওয়া হয়েছে? দীপা বললেন, তারা কাছেই থাকেন, কিন্তু তাদের খবর দিতে ভুল হয়ে গেছে। ব্যোমকেশ বলল, ঠিকানা দিন, আমরা তাদের খবর দিচ্ছি। দীপা ঠিকানা এবং টেলিফোন নম্বর দিল। ব্যোমকেশ তখন ডাক্তার গুপ্তের কাছে ফিরে গিয়ে বলল, ডাক্তারবাবু, বউটিকে স্বামীর কাছে থাকতে দিন, ও বুদ্ধিমতী বলেই মনে হলো, কিন্তু বড় ভয় পেয়েছে। ডাক্তারবাবু দু একবার আপত্তি করলেন, স্ত্রী জাতি বড় ভাবপ্রবণ, আবেগের বর্ষে যদি স্বামীকে আঁকড়ে ধরে ইত্যাদি। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। ব্যোমকেশ দীপাকে ডেকে এনে যে ঘরে দেবাশিস ছিল সেই ঘরে নিয়ে গেল। দীপা পা টিপে টিপে গিয়ে খাটের পাশে দাঁড়ালো, সামনের দিকে ঝুঁকে ব্যগ্র চোখে দেবাশিসের মুখ দেখল। দেবাশিস পাশ ফিরে শুয়ে ঘুমোচ্ছে, তার মুখের ভাব শান্ত প্রসন্ন। দীপা তার মুখের উপর চোখ রেখে অতি সন্তর্পণে খাটের পাশে বসল। একজন নার্সও সঙ্গে এসেছিল, সে ঠোঁটে আঙুল রেখে দীপাকে সতর্ক করে দিল। রাত্রি 11টার সময় হাসপাতাল থেকে বেরোবার পথে রাখালবাবু ব্যোমকেশের পানে চাইলেন। বউটির বাপের বাড়িতে টেলিফোন করতে হবে। ব্যোমকেশ বলল, না, সশরীরে এখানে উপস্থিত হওয়া দরকার, আজ রাত্রে তোমার বিশ্রাম নেই। রাখালবাবু বলল, আমি বিশ্রামের জন্য ব্যস্ত নই। পুলিশের গাড়িতে দীপার বাপের বাড়িতে পৌঁছাতে 5 মিনিটও লাগলো না। রাস্তা নিরালা, বাড়িতে সদর দোর বন্ধ। রাখালবাবু সজোরে কড়া নাড়লেন। কিছুক্ষণ পর বিজয় ঘুম চোখে দরজা একটু ফাঁক করে বলল, কে, কি চাই? রাখালবাবু বললেন, ভয় নেই, দোর খুলুন, আমরা পুলিশের লোক। ইতিমধ্যে নীলমাধব উপস্থিত হয়েছে। বিজয় দোর খুলে দিল। রাখালবাবু ব্যোমকেশ নিয়ে ভিতরে এসে প্রশ্ন করলেন, দেবাশিস ভট্ট আপনাদের কে? নীলমাধব বলল, আমার জামাই। কি হয়েছে? রাখালবাবু বললেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার জামাইবাবু বুকে আঘাত পেয়ে হাসপাতালে আছেন, আপনার মেয়েও খবর পেয়ে সেখানে গিয়েছেন। নীলমাধব বললেন, কোন হাসপাতালে? রাসবিহারী হাসপাতালে। ভয় পাবেন না, আঘাত গুরুতর হলেও জীবনের আশঙ্কা নেই, আমরা এখনই যাচ্ছি। বিজয়, তুমি এদের বসাও, আমি তোমার মাকে নিয়ে যাচ্ছি। তিনি ছুটে বাড়ির ভেতরে চলে গেলেন। ব্যোমকেশ বিজয়কে প্রশ্ন করল, দেবাশিসবাবু আপনার ভগ্নিপতি? হ্যাঁ, আমিও হাসপাতালে যাব। না, আপনার সঙ্গে আমাদের একটু আলোচনা আছে। খানিক পরে নীলমাধব আধ ঘন্টা টানা স্ত্রীকে নিয়ে বেরিয়ে এলেন। রাখালবাবু বললেন, আপনারা পুলিশের গাড়িতেই যান, গাড়ি আপনাদের পৌঁছে দিয়ে ফিরে আসবে, ততক্ষণ আমরা এখানেই আছি। তাদের রওনা করে দিয়ে 3 জন বৈঠকখানায় এসে বসলেন। ব্যোমকেশ বিজয়কে প্রশ্ন করল, আপনার বোনের কতদিন বিয়ে হয়েছে? বিজয় বলল, 2 মাসের বেশি কিছু। আপনার ভগ্নিপতি কী কাজ করেন? বিজয় প্রজাপতি প্রসাধন ফ্যাক্টরির কথা বলল। তার আত্মীয় স্বজন কেউ নেই? যতদূর জানি কেউ নেই। বন্ধুবান্ধব? অন্য বন্ধুবান্ধবদের কথা জানি না, কিন্তু নৃপতিদার আড্ডায় যারা যায় তাদের সঙ্গে দেবাশিসের ঘনিষ্ঠতা আছে। নৃপতি লাহার আড্ডায় পরিচয় দিয়ে বিজয় বলল, কিন্তু এসব প্রশ্ন কেন? ব্যোমকেশ একবার রাখালবাবুর সঙ্গে দৃষ্টি বিনিময় করে বলল, আপনাকে বলছি, আপনি উপস্থিত অন্য কাউকে বলবেন না। দেবাশিস বাবুকে কেউ খুন করবার চেষ্টা করছিল। বিজয়ের চোখ জলজল করে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, আমি জানতাম। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টি করে বলল, কি জানতেন? জানতাম যে এই ঘটনা ঘটবে। জানতেন এই ঘটনা ঘটবে? কি জানতেন, সব কথা বলুন। উত্তেজনার ঝোঁকে কথাটা বলে ফেলেই বিজয় থমকে গেল, আর কিছু বলতে চায় না। এ কথা সে কথা বলে আসল কথাটা চাপা দিতে চায়। ব্যোমকেশ তখন গম্ভীরভাবে বলল, দেখুন, দেবাশিসবাবুর শত্রু তাকে খুন করবার চেষ্টা করছিল, দৈবক্রমে তার প্রাণ বেঁচে গেছে। আপনি যদি আসামিকে আড়াল করবার চেষ্টা করেন তাহলে সে আবার চেষ্টা করবে। আপনি কি চান আপনার বোন বিধবা হন? তখন বিজয় বলল, আমি যা জানি বলছি, কিন্তু কে আসামি আমি জানি না। বিজয় দীপার প্রেম কাহিনী শোনালো। শুনে ব্যোমকেশ একটু চুপ করে রইল। তারপর বলল,
মনে হয় আপনার বোনের ছেলে মানুষই ভালোবাসার নেশা কেটে গেছে। আচ্ছা, আজ আমরা উঠি। কাল বিকেলবেলা আমরা নৃপতি বাবুর বাড়িতে যাব, আপনিও উপস্থিত থাকবেন। ইতিমধ্যে পুলিশের গাড়ি ফিরে এসেছিল। ব্যোমকেশ গাড়িতে উঠে রাখালবাবুকে বলল, আজ এই পর্যন্তই, কাল সকালে আবার হাসপাতালে যাব। হাসপাতালে রাত্রি 2:30টার সময় দেবাশিস বাবুর ঘুম ভাঙল। চোখ চেয়ে দেখল একটি মুখ তার মুখের পানে ঝুঁকে অপলক চেয়ে আছে, ভারী মিষ্টি মুখখানি। দেবাশিস আস্তে আস্তে বলল, দীপা, কখন এলে? দীপা উত্তর দিতে পারল না। দেবাশিসের কপালে কপাল রেখে চুপ করে রইল। দীপা, খিদে পেয়েছে। দীপা তড়িৎ মাথা তুলল। ঘাড় ফিরিয়ে দেখল নার্স ঘরে প্রবেশ করছে। নার্স ইতিপূর্বে আরও কয়েকবার ঘরে এসে রুগীকে দেখে গেছে। বলল, কি খবর, ঘুম ভেঙেছে? দীপা বলল, হ্যাঁ। বলছেন খিদে পেয়েছে। নার্স এসে বলল, বেশ, আমি ওভারটিন তৈরি করে রেখেছি, এখনই আনছি। আগে একবার নাড়িটা দেখি। নাড়ি দেখে নার্স বলল, চমৎকার, আমি এই এলুম বলে। নার্সের সঙ্গে দীপা দৌড় পর্যন্ত এলো। নকুল তখনও দৌড়ের পাশে বসেছিল, উঠে দাঁড়ালো। বলল, বৌদি, দাদাবাবু খেতে চাইছে? দীপা বলল, হ্যাঁ। জয় জগদীশ্বর, তাহলে আর ভয় নেই। বৌদি, তুমিও তো কিছু খাওনি, তোমার খিদে পায়নি? দীপা একটু চুপ করে থেকে বলল, পেয়েছে। নকুল, তুমি বাড়ি যাও, নিজে খেও, আর আমার জন্য কিছু নিয়ে এসো। আচ্ছা বৌদি। নকুল চলে গেল। নার্স ফিডিং কাপে ওভালটিন এনে দেবাশিসকে খাওয়ালো। তারপর দেবাশিস তৃপ্তির নিঃশ্বাস ফেলে দীপার একটি হাত মুঠির মধ্যে নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। ভোর হলে দীপার মা বাবা বিজয় সকলে আবার এলেন। দেবাশিস তখন ঘুমোচ্ছে। দীপার মা দীপাকে বললেন, দীপা, আমরা এখানে আছি, তুই বাড়ি যা, সেখানে স্নান করে একটু কিছু মুখে দিয়ে আবার আসিস। দীপা দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, না, নকুল আমার জন্য খাবার এনেছিল, আমি খেয়েছি। বেলা আন্দাজ 10টার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু হাসপাতালে এলেন। ডাক্তার গুপ্ত একগাল হেসে বললেন, ভালো খবর, ছোকরায় যাত্রা বেঁচে গেল। সকালে বেশ চাঙ্গা হয়ে উঠেছে, তবে এখনও অন্তত 2-3 দিন হাসপাতালে থাকতে হবে। রাখালবাবু বললেন, ভালো, আমরা তাহলে তার সঙ্গে দেখা করতে পারি? ডাক্তার বললেন, পারেন, কিন্তু 10 মিনিটের বেশি নয়। ব্যোমকেশ বললেন, আপাতত 10 মিনিটই যথেষ্ট। দেবাশিস তখন পাশ ফিরে শুয়েছিল, আর দীপা তার মুখের কাছে ঝুঁকে চুপি চুপি কথা বলছিল। ব্যোমকেশ আর রাখালবাবুকে আসতে দেখে লজ্জিতভাবে উঠে দাঁড়ালো। ব্যোমকেশ স্মিত মুখে দীপাকে বলল, আপনি কাল থেকে এখানে আছেন, এবার অন্তত ঘণ্টাখানেকের জন্য যেতে হবে। আমরা ততক্ষণে দেবাশিস বাবুর কাছে আছি। দেবাশিস ক্ষীণকণ্ঠে বললেন, আমিও তো সেই কথাই বলছি। দীপা একটু ইতস্তত করল, তারপর অনিচ্ছা ভরে ঘর থেকে বেরিয়ে গেল। বলে গেল, আমি আধ ঘন্টার মধ্যেই আসব। ব্যোমকেশ আর রাখালবাবু তখন দেবাশিসের সামনে চেয়ার টেনে বসলেন। রাখালবাবু নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা আপনাকে 2-4টি প্রশ্ন করব। দেবাশিস বলল, বেশ তো, করুন। অতঃপর প্রশ্নোত্তর আরম্ভ হলো। আপনি কাল সন্ধ্যার পর লেকে বেড়াতে গিয়েছিলেন? ঠিক বেড়াতে যায়নি, তবে গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? একজন বন্ধু টেলিফোন করে ডেকেছিল। কে বন্ধু, নাম কি? খড়গ বাহাদুর। খড়গ বাহাদুর নেপালি নাকি? হ্যাঁ, নেপালি, নাম করা ফুটবল খেলোয়াড়। ও সেই। তা লেকের ধারে ডেকেছিল কেন? ব্যক্তিগত কারণ। যদি না বললে চলবে না, বলুন। ওর কিছু টাকা দরকার হয়েছিল, তাই আমার কাছে ধার চাইবার জন্য ডেকেছিল। আপনার বাড়িতে আসেনি কেন? তা জানি না, বোধহয় বাড়িতে আসতে সংকোচ হয়েছিল, যদি কেউ জানতে পারে। কত টাকা চেয়েছিল? 1000। আপনি টাকা নিয়ে গিয়েছিলেন? না, খড়গ টেলিফোনে টাকার কথা বলেনি, শুধু বলেছিল জরুরি দরকার আছে। তারপর গিয়ে দেখলাম সে বড় ফটকের কাছে দাঁড়িয়ে আছে। দুজনে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম। খড়গ টাকার কথা বলল, আমি রাজি হলাম। কিছুক্ষণ কথাবার্তার পর খড়গ চলে গেল। তার অন্য একজনের সঙ্গে দেখা করবার ছিল। আমি একলা বসে রইলাম। হঠাৎ পিঠে দারুণ যন্ত্রণা হলো, তারপর আর মনে নেই। পিছন দিকে কাউকে দেখতে পেয়েছিলেন? না। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার হৃৎপিণ্ড যে শরীরের ডান দিকে, এ কথা আপনার স্ত্রী নিশ্চয়ই জানেন। দেবাশিস চোখ বুজে একটু চুপ করে রইল। শেষে বলল, না, ও বোধহয় জানে না। আপনার বন্ধুরা জানেন? না, আমার বন্ধু বড় কেউ নেই, সহকর্মী আছে। সম্প্রতি মাস 2 থেকে আমি নৃপতিদার বাড়িতে যাই, সেখানে কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। নৃপতিবাবুর বাড়ির বন্ধুরা কেউ জানে? না।
কেউ জানে না? বাবা জানতেন আর ডাক্তারবাবুরা জানেন। এমন কেউ আছে আপনার মৃত্যুতে যার লাভ হবে? কেউ না। আচ্ছা, আজ আর আপনাকে বেশি প্রশ্ন করব না, আপনি সেরে উঠুন, তারপর যদি দরকার হয় তখন দেখা যাবে। সন্ধ্যার পর নৃপতির ঘরে আড্ডাধারীরা সকলেই উপস্থিত হয়েছিল। বিজয়ও ছিল। সকলের মুখেই উদ্বেগের গাম্ভীর্য। আজ প্রবল পিয়ানো বাজাচ্ছে না, তক্তপোষের উপর গালে হাত দিয়ে বসে আছে। বিজয়ের মুখে দেবাশিসের কথা শোনবার পর সকলেই মুহ্যমান। খবরের কাগজের দুঃসংবাদ হঠাৎ নিজের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। প্রবল মুখ তুলে প্রশ্ন করল, ব্যোমকেশ বক্সী কে? কপিল মুখের একটা ব্যঙ্গভঙ্গিম ভঙ্গি করল। বিজয় উত্তর দেবার জন্য মুখ খুলল, কিন্তু উত্তর দেবার দরকার হলো না। সদর দরজার বাইরে জুতোর শব্দ শোনা গেল। পরক্ষণে ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু প্রবেশ করলেন। সকলে উঠে দাঁড়ালো। নৃপতি এগিয়ে গিয়ে বলল, আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। আমার নাম নৃপতি লাহা। এরা নৃপতি একে একে কপিল, প্রবল, সুজন এবং খড়গ বাহাদুরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর চেয়ারে বসিয়ে সিগারেট দিল। বিজয়ের মুখে আমরা সবই শুনেছি। ব্যোমকেশ একটু ভৎসনার চোখে বিজয়ের পানে চাইল। বিজয় কুণ্ঠিতভাবে বলল, হ্যাঁ ব্যোমকেশবাবু, এরা ছাড়লো না। সজারুর কাটার কথা এদের বলেছি। খড়গ বাহাদুর বলল, আচ্ছা ব্যোমকেশবাবু, এই যে সজারুর কাটা নিয়ে ব্যাপারটা, এটা কি? আপনার কি মনে হয় এসব একটা পাগলের কাজ? ব্যোমকেশ বলল, পাগলের কাজ হতে পারে, আবার পাগল সাজার চেষ্টাও হতে পারে। সুজন বলল, সেটা কি রকম? ব্যোমকেশ বলল, পাগল সাজলে অনেক সময় খুনের দায়ে নিষ্কৃতি পাওয়া যায়। বড় জোর পাগলাগারদে বন্ধ করে রাখে, ফাঁসি হয় না, এই আর। আপনারা দেবাশিস বাবুর বন্ধু, তার জীবন সম্বন্ধে নিশ্চয়ই অনেক কিছু জানেন। নৃপতি বলল, দেবাশিসের সঙ্গে আমাদের পরিচয় বেশি দিনের নয়। আমাদের মধ্যে কেবল প্রবল তাকে আগে থেকে চিনত বলে প্রবলের দিকে আঙ্গুল দেখালো। ব্যোমকেশ প্রবলের দিকে চাইল। প্রবল গলা পরিষ্কার করে বলল, স্কুলে দেবাশিসের সঙ্গে এক ক্লাসে পড়েছিলাম। তার সঙ্গে পরিচয় ছিল, কিন্তু বন্ধুত্ব ছিল না, অসদ্ভাবও ছিল না। তারপর ও পাশ করে দিল্লি চলে গেল। অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। মাস দুয়েক আগে এই ঘরে তাকে আবার দেখলাম। ও। ব্যোমকেশ সিগারেটে 2-3টে টান দিয়ে খড়গ বাহাদুরের দিকে চোখ ফেরালো। বলল, কাল রাত্রে আন্দাজ 8টার সময় আপনি দেবাশিস বাবুকে টেলিফোন করেছিলেন? খড়গ বাহাদুর বোধহয় প্রশ্নটা প্রতীক্ষা করছিল। সংযত স্বরে বলল, হ্যাঁ। কোথা থেকে টেলিফোন করেছিলেন? এখান থেকে। নৃপতিদার টেলিফোন আছে, আমরা সকলেই দরকার হলে ব্যবহার করি। কাল আমরা সকলে এখানে ছিলাম, দেবাশিস ছাড়া। তার আশায় অনেকক্ষণ এখানে অপেক্ষা করলাম, কিন্তু সে যখন এলো না তখন টেলিফোন করেছিলাম। তারপর লেকে দেখা হয়েছিল। এখন একটা কথা বলুন দেখি, আপনি যখন দেবাশিস বাবুকে ছেড়ে চলে আসেন তখন আশপাশে কাউকে দেখেছিলেন? দেখে থাকলেও লক্ষ্য করিনি। আমরা একটা গাছের তলায় বেঞ্চিতে বসেছিলাম। অন্ধকার হয়ে গেছিল, লোকজন বেশি ছিল না। ব্যোমকেশ তখন নৃপতিকে বলল, আপনাকে একটা কাজ করতে হবে। আমরা আপনাদের পৃথকভাবে প্রশ্ন করতে চাই। আমরা একটা ঘরে গিয়ে বসবো আর আপনারা একে একে আসবেন। ছোট্ট একটা ঘর পাওয়া যাবে কি? নৃপতি বলল, পাশেই ছোট ঘর আছে, আসুন দেখাচ্ছি। পর্দা ঢাকা দরজা দিয়ে নৃপতি তাদের পাশের ঘরে নিয়ে গেল। ঘরটি ছোট। কয়েকটি চেয়ারের মাঝখানে একটি গোল টেবিল, টেবিলের উপর টেলিফোন যন্ত্র। ব্যোমকেশ বলল, এই তো ঠিক যেমনটি চেয়েছিলাম। রাখাল, তুমি সভাপতির আসন অলঙ্কৃত করো। নৃপতিবাবু, আপনি বাকি সকলকে বসতে বলে আসুন। আগে আপনার জেরা শেষ করে একে একে ওদের ডাকব। ছোট্ট ঘরটিতে এজলাস ঘর। প্রশ্ন উত্তর চলল। চাকর কফি দিয়ে গেল। একে একে সকলেই সাক্ষী দিল। সকলের শেষে এলো বিজয়। ব্যোমকেশ তাকে বলল, বিজয়বাবু, আপনার বোনের আইবুড়ো বেলার বই খাতা জিনিসপত্র নিশ্চয় এখনও আপনার বাড়িতে আছে। বেশ, কাল আমরা যাব, একটু নেড়ে চেড়ে দেখব যদি দরকারি কিছু পাওয়া যায়। বিজয় বলল, আচ্ছা। অতপর সভা ভঙ্গ হলো। 10টা বাজতে তখন বেশি দেরি নেই। পরদিন সকাল 8টার সময় বিজয় নিজেদের বাড়িতে অপেক্ষা করছিল। ব্যোমকেশ আর রাখালবাবু আসতেই তাদের দোতলায় দীপার ঘরে নিয়ে গেল। বলল, এইটে দীপার ঘর। এই ঘরে তার যা কিছু আছে বিশেষ কিছু নিয়ে যায়নি। বেশ বড় ঘর। জানালার পাশে খাট বিছানা, অন্য পাশে টেবিল চেয়ার, বইয়ের আলমারি। পেছনের দেওয়ালে একটা শোপিস ঝুলছে।
টেবিলের মাঝখানে ছোট্ট একটা জাপানি ট্রানজিস্টার রাখা আছে। ব্যোমকেশ ঘরের চারদিকে একবার সন্ধানী চোখ ফিরিয়ে বলল, দীপা দেবীর দেখি গান বাজনার শখ আছে। বিজয় বলল, হ্যাঁ, একটু একটু বাজাতেও জানে, নিজের চেষ্টাতে শিখেছে। লেখাপড়া কতদূর শিখেছেন? স্কুলের পড়া শেষ পর্যন্ত পড়েছে, কলেজে দেওয়া হয়নি। আপনার বাবা বাড়িতে আছেন? না, বাবা মা হাসপাতালে গেছেন। দেবাশিসবাবু ভালো আছেন, আমি টেলিফোনে খবর নিয়েছি, বোধহয় 2-3 দিনের মধ্যেই ছেড়ে দিবে। হ্যাঁ, আপনারা চা খাবেন? ব্যোমকেশ রাখালবাবুর দিকে একবার তাকিয়ে বলল, আপত্তি কি? একবার হয়েছে, কিন্তু অধিকং তো নদশায়। আচ্ছা, আমি চা নিয়ে আসছি, আপনারা বসুন। বইয়ের আলমারির চাবি খুলে দিয়েছি, খাটের তলায় 2টো ট্রাঙ্ক আছে, তার চাবিও খোলা। বিজয় বেরিয়ে যাবার পর ব্যোমকেশ রাখালবাবুকে বলল, ঘরে তল্লাশ করার মতো বিশেষ কিছু নেই দেখছি, আমি বইয়ের আলমারিটা দেখি, তুমি ততক্ষণ ট্রাঙ্ক 2টো হাটকাও। রাখালবাবু খাটের তলা থেকে ট্রাঙ্ক 2টো টেনে বার করলেন। ব্যোমকেশ আলমারি খুলে বই দেখতে লাগলো। বইগুলি বেশ পরিচ্ছন্নভাবে সাজানো। প্রথম সারিতে কবিতার গানের বই, সঞ্চয়িতা, গীতবিতান, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি প্রভৃতি। দ্বিতীয় তাকে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের কয়েক ভলুম গ্রন্থবলি। নিচের তাকে স্কুল পাঠ্য বই। দীপা স্কুলে পড়ার সময় যে বইগুলি পড়েছিল সেগুলি যত্ন করে সাজিয়ে রেখেছে। ব্যোমকেশ বইগুলি একে একে খুলে দেখল, কিন্তু কোথাও এমন কিছু পেল না যা থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়। আধুনিক কোনো লেখকের বই আলমারিতে নেই, এমনকি শরৎচন্দ্রের বইও নয়। এই থেকে পারিবারিক গোড়ামির পরিচয় পাওয়া যায়। দীপার মানসিক প্রবণতার কোনো ইশারা তাতে নেই। ব্যোমকেশ দা, একবার এদিকে আসুন। ব্যোমকেশ রাখালবাবুর পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি একটি খোলা ট্রাঙ্কের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। সামনে মেয়েলি জামা কাপড়ের স্তূপ, হাতে পোস্টকার্ড আয়তনের একটি সুদৃশ্য বাঁধানো খাতা। খাতাটি ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে রাখালবাবু বললেন, কাপড় চোপড়ের তলায় ছিল, পড়ে দেখুন। অটোগ্রাফের খাতা, বেশিরভাগ পাতাই খালি। সামনের কয়েকটা পাতার উদয় মাধব প্রভৃতি বাড়ির কয়েকজনের হস্তাক্ষর। দুটি একটি মেয়েলি কাঁচা হাতের নাম দস্তাখত। তারপর একটি পাতায় একজনের স্বাক্ষরের উপর একটি কবিতার ভগ্নাংশ। তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে, পরাণে আমার ঝঞ্ঝার মেঘ ঝলকে। তারপর আর সব পৃষ্ঠা শূন্য। অটোগ্রাফের খাতাটি যে দীপার তাতে সন্দেহ নেই, কারণ মলাটের উপরেই তারই নাম লেখা। যিনি রবীন্দ্রনাথের কবিতা একটু মোচড় দিয়ে উদ্ধৃত করেছেন, তার নামটি অপরিচিত নয়। তিনি বিশেষ একটি আড্ডার নিয়মিত সভ্য। ব্যোমকেশ খাটো গলায় বললেন, আমাদের সন্দেহ তাহলে মিথ্যে নয়। বাইরে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ চট করে অটোগ্রাফের খাতাটি পকেটে পুরে রাখালবাবুকে চোখের ইশারা করল। বিজয় 2 হাতে 2 পেয়ালা চা নিয়ে এসে টেবিলের উপর রাখল। বলল, আসুন। কিছু পেলেন? রাখালবাবু কেবল গলার মধ্যে শব্দ করলেন। ব্যোমকেশ চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, সত্যান্বেষের পথ বড় দুর্গম, কোথায় কোন কানাগলির মধ্যে সত্য লুকিয়ে আছে কে বলতে পারে। যাই হোক, নিরাশ হবেন না, 2-4 দিনের মধ্যে আসামি ধরা পড়বে। তারপর দুজনে চা খেয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে রাখালবাবু বললেন, তাহলে এখন বাকি রইল শুধু আসামিকে গ্রেপ্তার করা। অবশ্য পাকা রকম সাক্ষী সাবুত না পাওয়া পর্যন্ত তাকে পাকড়ানো যাবে না। ব্যোমকেশ বলল, না, তাকে পাকড়াবার একটা ফন্দি বার করতে হবে, কিন্তু তার আগে নিঃসংশয়ভাবে জানা দরকার দেবাশিসের স্ত্রী এই ব্যাপারে কতখানি লিপ্ত আছে। হাসপাতালে ডাক্তার গুপ্ত ব্যবস্থা করে দিলেন। একটি নিভৃত ঘরে দীপার সঙ্গে ব্যোমকেশ এবং রাখালবাবুর কথা হলো। ব্যোমকেশ বলল, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কেন প্রশ্ন করতে চাই এখন জানতে চাইবেন না, পরে আপনি জানতে পারবেন। দীপা সহজভাবে বলল, কি জানতে চান বলুন। তার মুখে আতঙ্কের ভাব আর নেই। সে তার স্বাভাবিক সাহস অনেকটাই ফিরে পেয়েছে। সওয়াল জবাব আরম্ভ হলো। রাখালবাবু অচঞ্চল চোখে দীপার মুখের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ বলল, নৃপতি লাহা নামে একটি ভদ্রলোকের বাড়িতে যাদের নিয়মিত আড্ডা বসে, তাদের আপনি চেনেন? দীপার চোখের দৃষ্টি সতর্ক হলো। সে বলল, হ্যাঁ চিনি, ওরা সবাই আমার দাদার বন্ধু। ওরা আপনাদের বাপের বাড়িতে যাতায়াত করেন? বাড়িতে কাজকর্ম থাকলে আসেন। এদের মধ্যে নৃপতি লাহা, সুজন মিত্র, কপিল বসু, প্রবল গুপ্ত, খড়গ বাহাদুর, এদের ছাড়া আর কাউকে চেনেন? না, কেবল এদেরকেই চিনি। আচ্ছা, নৃপতি লাহা বিপত্নিক আপনি জানেন? যেন শুনেছিলাম। এদের মধ্যে আর কারোর বিয়ে হয়েছে কিনা জানেন? বোধহয় আর কারো বিয়ে হয়নি।
প্রবলগুপ্ত কি বিবাহিত? ঠিক জানি না, বোধহয় বিবাহিত নয়। প্রবলগুপ্ত বিবাহিত, সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে। আমি জানতাম না। যাক, কপিল বসু লোকটিকে আপনার কেমন লাগে? ভালোই তো। ওর সম্বন্ধে কোনো কুৎসা শুনেছেন? না। আর সুজন মিত্র? সে সিনেমার আর্টিস্ট, তার সম্বন্ধে কিছু শোনেননি? না, ওসব আমি কিছু শুনিনি। আপনি সিনেমা দেখতে ভালোবাসেন? হ্যাঁ। সুজন মিত্রের অভিনয় কেমন লাগে? খুব ভালো। উনি কেমন লোক? দাদার বন্ধু? ভালোই হবেন। দাদা মন্দ লোকের সঙ্গে বন্ধুত্ব করেন না। তা বটে। আপনি ফুটবল খেলা দেখেছেন? ছেলেবেলায় দেখেছি, যখন স্কুলে পড়তুম। খড়গ বাহাদুরের খেলা দেখেছেন? না, রেডিওতে খেলার কমেন্ট্রি শুনেছি। এবার শেষ প্রশ্ন। আপনার স্বামীর হৃদযন্ত্র বুকের ডান দিকে, আপনি জানেন? জানি। ব্যোমকেশ ভ্রু তুলে চাইল। জানেন? হ্যাঁ, কিছুদিন আগে দুপুর রাত্রে আমার স্বামীর কম্প দিয়ে জ্বর এসেছিল। আমাকে ডাক্তার ডাকতে বললেন। আমি জানতুম না ওদের পারিবারিক ডাক্তারকে, তাই আমার বাপের বাড়ির ডাক্তারকে ফোন করলাম। সেন কাকা এসে ওকে পরীক্ষা করলেন। তারপর যাবার সময় আমাকে আড়ালে বলে গেলেন যে ওর হৃদযন্ত্র উল্টো দিকে। এরকম নাকি খুব বেশি দেখা যায় না। প্রকাণ্ড হাঁপছাড়া নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। বলল, আমার বুক থেকে একটা বোঝা নেমে গেল। আর কিছু জানবার নেই, আপনি স্বামীর কাছে যান। চলো রাখাল। হাসপাতালের বাইরে এসে ব্যোমকেশ রাখালবাবুকে প্রশ্ন করল, কি দেখলে, কি বুঝলে? রাখালবাবু বললেন, কোনো ভুল নেই, মেয়েটি নির্দোষ। প্রতিক্রিয়া যখন যেমনটি আশা করা গিয়েছিল ঠিক তেমনটি পাওয়া গেছে। এখন কিংকর্তব্য? ব্যোমকেশ বলল, এখন তুমি থানায় যাও, আমি বাড়ি যাই। ভালো কথা। একটা বুলেট প্রুফ গেঞ্জি জোগাড় করতে পারো? পারি। কি হবে? একটা আইডিয়া মাথায় এসেছে। আজ রাত্রে গেঞ্জি নিয়ে আমার বাড়িতে এসো, তখন বলবো। সন্ধ্যার পর ব্যোমকেশ একা নৃপতির আড্ডায় গেল। সকলে উপস্থিত ছিল। ব্যোমকেশ সেকে ধরল। নৃপতি তার সামনে সিগারেটের কৌটা খুলে বলল, খবর নিয়েছি 2-1 দিনের মধ্যেই দেবাশিসকে হাসপাতাল থেকে ছেড়ে দিবে। ওর বিপুল মুক্তি উপলক্ষে আমি পার্টি দেব, আপনাকে আসতেই হবে। ব্যোমকেশ বলল, নিশ্চয়ই আসব। কপিল ব্যোমকেশের গা ঘেঁষে বসে আবদারের সুরে বলল, আপনার সত্যান্বেষণ কতদূর অগ্রসর হলো বলুন না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ এসে বলল, দিল্লি দুরাস্ত। সজারুর কাটার উস্তাদটি কে তা এখনও জানা যায়নি, তবে একটা থিওরি খাড়া করেছি। সুজন গলা বাড়িয়ে বলল, কীরকম থিওরি? ব্যোমকেশ সিগারেটে কয়েকটা ধীর স্থির টান দিয়ে আরম্ভ করলো। ব্যাপারটা হচ্ছে এই, কোনো একজন অজ্ঞাত লোক সজারুর কাটা দিয়ে প্রথমে একটা ভিখারিকে খুন করলো, তারপর এক মজুরকে খুন করলো, তারপর আবার খুন করলো এক দোকানদারকে, এবং সর্বশেষ দেবাশিস বাবুকে খুন করার চেষ্টা করলো। 4 বারই অস্ত্র হচ্ছে সজারুর কাটা। অর্থাৎ হত্যাকারী জানাতে চায় যে 4টি হত্যাকার্য একই লোকের কাজ। এখন হত্যাকারী যদি পাগল হয় তাহলে কিছু করবার নেই। পাগল অনেক রকমই হয়। এক ধরনের পাগল আছে যাদের পাগল বলে চেনা যায় না, তারা অত্যন্ত ধূর্ত। তাদের খুন করার কোনো যুক্তিসঙ্গত মোটিভ থাকে না। এই ধরনের পাগলকে ধরা বড় কঠিন। কিন্তু যদি পাগল না হয়, যদি পুলিশের চোখে ধুলো দেবার জন্য কেউ পাগল সেজে সজারুর কাটার ফন্দি বার করে থাকে, মনে করুন দেবাশিসের এমন কোনো গুপ্ত শত্রু আছে যে তাকে খুন করতে চায়। সরাসরি খুন করলে ধরা পড়ার ভয় বেশি, তাই সে ভিখারি খুন করে কাজ আরম্ভ করলো। তারপর মজুর, তারপর দোকানদার, তারপর দেবাশিস বাবু। স্বভাবতই মনে হবে দেবাশিস বাবু হত্যাকারীর প্রধান লক্ষ্য নয়। একটা বিকৃত মস্তিষ্ক লোক যখন যাকে সুবিধা পাচ্ছে খুন করে যাচ্ছে। হত্যাকারী যে দেবাশিস বাবুকেই খুন করার জন্য এই ভনিতা করেছে তা কেউ বুঝতে পারবে না। এটা আমার থিওরি। কিছুক্ষণ ঘর নিস্তব্ধ রইল। তারপর নৃপতি বললেন, কিন্তু মনে করুন এরপর আবার একটা খুন হলো সজারুর কাটা দিয়ে। তখন তো বলা চলবে না যে দেবাশিসই হত্যাকারীর আসল লক্ষ্য। ব্যোমকেশ বলল, না, তখন আবার খুনের রাস্তা ধরতে হবে। কপিল বলল, খুনিকে কি ধরা যাবে? ব্যোমকেশ বলল, চেষ্টার ত্রুটি হবে না। এমন সময় কফি এলো। প্রবাল উঠে গিয়ে পিয়ানোতে মৃদু টুংটাং আরম্ভ করলো। ব্যোমকেশ কফি শেষ করে আরও কিছুক্ষণ গল্প সল্প করে বাড়ি ফিরে চলল। ব্যোমকেশ বাড়ি ফিরে আসার কয়েক মিনিট পরে রাত্রি 9:45 সময় রাখালবাবু এলেন। তার হাতে একটি মোড়ক। ব্যোমকেশ বলল, এনেছ? রাখালবাবু মোড়ক খুলে দেখালেন।
ব্রোকেডের মতো কাপড় দিয়ে তৈরি একটি ফতুয়া, কিন্তু সোনালি বা রূপালি জরির ব্রোকেড নয়, স্টিলের জরি দিয়ে তৈরি ঘন পিনব্ধ এই লৌহ জালি। জামার ভেতরে পড়লে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এই কঠিন বর্ম ভেদ করা ছোড়াছড়ি তো দূরের কথা, পিস্তল রিভলভারেও অসাধ্য। ব্যোমকেশ জামাটি নিয়ে নেড়েচেড়ে পাশে রাখল, বলল, আমার গায়ে ঠিক হবে। এখন আর একটা কথা বলি, আমাদের সজারুর পেছনে লেজুর লাগাবার ব্যবস্থা করেছ? রাখালবাবু বললেন, সব ব্যবস্থা করেছি। আজ রাত্রি 7টা থেকে লেজুর লেগেছে। এক লহমার জন্য তাকে চোখের আড়াল করা হবে না। দিনের বেলাও তার পিছনে লেজুর থাকবে। ব্যোমকেশ বলল, বেশ, এখন এসো পরামর্শ করি। আমি পুকুরে চার ফেলে এসেছি। খাটো গলায় দুজনের মধ্যে অনেকক্ষণ পরামর্শ হলো। তারপর 9:30 বাজলে রাখালবাবু উঠবার উপক্রম করছেন, এমন সময় টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ ফোন তুলে নিয়ে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে চেনা গলা শোনা গেল। ব্যোমকেশবাবু, আপনি একলা আছেন? ব্যোমকেশ রাখালবাবুর দিকে সংকেত ভরা দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ, একলা আছি। আপনি? গলা শুনে চিনতে পারছেন না? না। আপনার নাম? যখন গলা চিনতে পারেননি তখন নাম না জানলেও চলবে। আর সন্ধ্যার পর আপনি যেখানে গিয়েছিলেন সেখানে আমি ছিলাম। একটা গোপন খবর আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু সকলের সামনে বলতে পারলাম না। গোপন খবর? সজারুর কাটা সম্বন্ধে? হ্যাঁ, আপনি যদি আজ রবীন্দ্র সরোবরের বড় ফটকের কাছে আসেন, আপনাকে বলতে পারি। বেশ তো, বেশ তো। কখন আসবো বলুন? যত শিগগির সম্ভব। আমি অপেক্ষা করব। একলা আসবেন কিন্তু, অন্য কারোর সামনে আমি কিছু বলবো না। বেশ, আমি 5 মিনিটের মধ্যে বেরোচ্ছি। টেলিফোন রেখে ব্যোমকেশ যখন রাখালবাবুর দিকে তাকালো, তার চোখ দুটো জলজল করছে। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে সে বলল, টোপ ফেলার সঙ্গে সঙ্গে মাছ গিলেছে। এত শিগগিরই ওষুধ ধরবে ভাবিনি। রাখাল, তুমি। ব্যোমকেশ পাঞ্জাবি খুলে ফেলল। রাখালবাবু তাকে বুলেট প্রুফ ফতুয়া পরাতে বলল, আমার জন্য ভাববেন না, আমি ঠিক যথাস্থানে থাকব। সজারুর পেছনে লেজুড় আছে। 3 জন মিলে সজারুকে কাবু করা শক্ত হবে না। বেশ। ব্যোমকেশ ফতুয়ার উপর আবার পাঞ্জাবি পরল। তারপর রাখালবাবুর দিকে একবার অর্থপূর্ণ ঘাড় নেড়ে পেরিয়ে গেল। রাখালবাবু কবজিতে ঘড়ি দেখলেন, 10টা বাজতে 20 মিনিট বাকি। তিনিও বেরিয়ে পড়লেন। প্রচ্ছন্নভাবে যথাস্থানে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। রবীন্দ্র সরোবরের সদর ফটকের সামনে লোক চলাচল নেই। কদাচিৎ একটি বাস কিংবা মোটর হুশ করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে চলে যাচ্ছে। ব্যোমকেশ দ্রুত পদে সাদার্ন অ্যাভিনিউ রাস্তা পেরিয়ে ফটকের সামনে গিয়ে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রবীন্দ্র সরোবরের ভেতরে আলো আধারিতে জনমানব চোখে পড়ে না। ব্যোমকেশ ফটকের মাঝখানে দাঁড়িয়ে খানিক ইতস্তত করল। তারপর ভেতর দিকে অগ্রসর হলো। 2-4 পা এগিয়েছে, একটি লোক অদূরের গাছের ছায়া থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। হাত তুলে ব্যোমকেশকে ইশারা করে ডাকলো। ব্যোমকেশ তার কাছে এগিয়ে গেল। লোকটি বলল, চলুন, ওই বেঞ্চিতে বসা যাক। জলের ধারে গাছের তলায় বেঞ্চি পাতা। ব্যোমকেশ গিয়ে বেঞ্চিতে ডান দিকের কিনারায় বসল। চারিদিকে ঝিকিমিকি আলোতে অস্পষ্টভাবে মুখ দেখা যায়, তার বেশি নয়। ব্যোমকেশ বলল, এবার বলুন, আপনি কি জানেন? লোকটি বলল, বলছি। দেখুন, যার কথা বলতে চাই সে আমার ঘনিষ্ঠ লোক, তাই বলতে সংকোচ হচ্ছে। সিগারেট আছে? ব্যোমকেশ সিগারেটের প্যাকেট বার করে দিল। লোকটি সিগারেট নিয়ে প্যাকেট ব্যোমকেশকে ফেরত দিল। নিজের পকেট থেকে বোধ করে দিয়াশলাই বার করতে করতে হঠাৎ বলে উঠল, দেখুন দেখুন, কে আসছে। তার দৃষ্টি ব্যোমকেশকে পেরিয়ে পাশের দিকে প্রসারিত, যেন ব্যোমকেশের দিকে কেউ আসছে। ব্যোমকেশ সেদিকে ঘুরে তাকালো। সে প্রস্তুত ছিল। অনুভব করলো তার পিঠের বাঁদিকে বুলেট প্রুফ আবরণের উপর চাপ পড়ছে। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল। লোকটি তার পিঠে সজারুর কাঁটা বিধিয়ে দেবার চেষ্টা করছিল। পলকের জন্য হতবুদ্ধির মতো চাইল, তারপর দ্রুত উঠে পালাবার চেষ্টা করল। কিন্তু ব্যোমকেশের বজ্রমুষ্টি লোহার মুগুরের মতো তার চোয়ালে লেগে তাকে ধরাশয়ী করল। ইতিমধ্যে আরও 2টো মানুষ আলাদিনের জিনের মতো আবির্ভূত হলো। তারা ধরাশয়ী লোকটির 2 হাত ধরে টেনে দাঁড় করালো। রাখালবাবু তার হাত থেকে সজারুর কাঁটা ছিনিয়ে নিয়ে বললেন, প্রবাল গুপ্ত, তুমি 3 জনকে খুন করেছ এবং 2 জনকে খুন করবার ব্যর্থ চেষ্টা করেছ। চলো, এবার থানায় যেতে হবে। হপ্তা 2 পরে একদিন মেঘাচ্ছন্ন সকালবেলা ব্যোমকেশের বসবার ঘরে পারিবারিক চায়ের আসর বসেছিল। অজিত ছিল, সত্যবতীও ছিল। গত রাত্রি থেকে বর্ষণ আরম্ভ হয়েছে, মাঝে মাঝে থামছে, আবার আরম্ভ হচ্ছে। গ্রীষ্মের রক্তিম ক্রোধ
স্নেহে বিগলিত হয়ে গেছে। অজিত বলল, এমন একটা গাইয়ে লোককে তুমি পুলিশে ধরিয়ে দিলে? লোকটি বড় ভালো গায়। সত্যি এতগুলো খুন করেছে? সত্যবতী বলল, লোকটি নিশ্চয়ই পাগল। ব্যোমকেশ বলল, প্রবাল গুপ্ত পাগল নয়, কিন্তু একেবারে প্রকৃতিস্থ মানুষও নয়। অবস্থাপন্ন ঘরের ছেলে ছিল, হঠাৎ দৈব দুর্বিপাকে গরিব হয়ে গেল। দারিদ্র্যের তিক্ত রসে ওর মনটা বিষিয়ে উঠল। ওর চরিত্রে ষড়রূপীর মধ্যে দুটি বলবান, লোভ আর ঈর্ষা। দারিদ্র্যের আবহাওয়া এই দুটি রিপু তাকে প্রকৃতিস্থ করতে দেয়নি। সত্যবতী বলল, সব কথা পরিষ্কার করে বলো। তুমি বুঝলে কি করে যে প্রবাল গুপ্তই আসামি? ব্যোমকেশ পেয়ালায় দ্বিতীয়বার চা ঢেলে সিগারেট ধরালো। আস্তে আস্তে ধোঁয়া ছেড়ে অলস কণ্ঠে বলতে আরম্ভ করলো, এই রহস্যের চাবি হচ্ছে সজারুর কাঁটা। আততায়ী যদি পাগল হয় তাহলে আমরা অসহায় বুদ্ধির দ্বারা তাকে ধরা যাবে না। কিন্তু যদি পাগল না হয় তখন ভেবে দেখতে হবে সে ছোড়াছুরি ছেড়ে সজারুর কাঁটা দিয়ে খুন করে কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কী সে উদ্দেশ্য? দেখা যাচ্ছে প্রত্যেকবার আততায়ী সজারুর কাঁটা মৃতদেহে বেঁধে রেখে দিয়ে যায়। অর্থাৎ সে জানাতে চায় এই খুনগুলো একই লোকের কাজ। সে ভিখারিকে খুন করেছে, সে মজুরকে খুন করেছে এবং দোকানদারকেও খুন করেছে। প্রশ্ন হচ্ছে কেন? আমার কাছে এই প্রশ্নের একমাত্র উত্তর, ভিখারি থেকে দোকানদার পর্যন্ত কেউ হত্যাকারীর আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য অন্য লোক। কেবল পুলিশের চোখে ধুলো দেবার জন্য হত্যাকারী এলোপাতাড়ি 3টি খুন করেছে, যাতে পুলিশ মোটিভ খুঁজে না পায়। তারপর চেষ্টা হলো সজারুর কাঁটা দিয়ে দেবাশিসকে খুন করার। দেবাশিস দৈব কৃপায় বেঁচে গেল, কিন্তু আততায়ী কে তা জানা গেল না। আমার সত্যান্বেষণ আরম্ভ হলো এইখান থেকে। দেবাশিসই যে হত্যাকারীর চরম লক্ষ্য তা এখনও নিঃসংশয়ে বলা যায় না, কিন্তু মনে হয় তার উপরে আর কেউ নেই। ভিখারি থেকে শিল্পপতি, তার চেয়ে উঁচুতে আর কেউ না থাকাই সম্ভব। যাই হোক, তদারক করে দেখা যেতে পারে। অনুসন্ধানের ফলে দেখা গেল নৃপতির আড্ডায় যারা যাতায়াত করে তারা ছাড়া আর কারোর সঙ্গেই দেবাশিসের বিশেষ ঘনিষ্ঠতা নেই। ফ্যাক্টরির লোকেরা তাকে ভালোবাসে। ফ্যাক্টরিতে আজ পর্যন্ত একবারও স্ট্রাইক হয়নি। আর একটা তথ্য জানা গেল, বিয়ের আগে দীপা একজনের প্রেমে পড়েছিল। তার সঙ্গে পালাতে গিয়ে সে ধরা পড়ে গিয়েছিল। তারপরে দেবাশিসের সঙ্গে দীপার বিয়ে হয়। দীপার গুপ্ত প্রণয়ী কে ছিল দীপা ছাড়া কেউ তা জানে না। কে হতে পারে? দীপার বাপের বাড়িতে গোড়া সাবেকি চাল। অনাত্মীয় পুরুষদের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশার অধিকার দীপার নেই। কেবল দাদার বন্ধুরা যখন বাড়িতে আসে তখন তাদের সঙ্গে সামান্য মেলামেশার সুযোগ পায়। সুতরাং তার প্রেমিক সম্ভবত তার দাদারই এক বন্ধু, অর্থাৎ নৃপতি কিংবা তার আড্ডার একজন। এই সঙ্গে একটা মোটিভও পাওয়া যাচ্ছে। দীপার ব্যর্থ প্রেমিক তার স্বামীকে খুন করবার চেষ্টা করতে পারে যদি সে নৃশংস এবং বিবেকহীন হয়। যে লোক সজারুর কাঁটা দিয়ে 3টি খুন করেছে সে যে নৃশংস এবং বিবেকহীন তা বলাই বাহুল্য। নৃপতির আড্ডায় যারা আসতো তাদের সঙ্গে দেবাশিসের আলাপ মাত্র 2 মাসের। কেবল একজনের সঙ্গে তার স্কুল থেকে চেনাশোনা ছিল, সে প্রবল গুপ্ত। চেনাশোনা ছিল কিন্তু সম্প্রীতি ছিল না। প্রবল গুপ্ত যদি দীপার প্রেম সম্পদ হয়, বাকি কজনকে আমি নেড়েচেড়ে দেখেছি। নৃপতির একটি স্ত্রীলোক আছে, তার কাছে সে মাঝে মাঝে গভীর রাত্রে অভিসারে যায়। সুজন মিত্র ব্যর্থ প্রেমিক, সে যাকে ভালোবাসে বছরখানেক আগে তার বিয়ে হয়ে গেছে। খড়গ বাহাদুর এবং কপিলের জীবনে নারী ঘটিত কোনো জটিলতা নেই। খড়গ বাহাদুর শুধু ফুটবলই খেলে না, জুয়াও খেলে। কপিল আদর্শবাদী ছেলে, পৃথিবীর চেয়ে আকাশেই তার মন বেশি বিচরণ করে। কিন্তু তার বিস্তর ব্যাখ্যা দরকার। 60-এ বলছি। দীপার বাপের বাড়িতে তার ঘর তল্লাশ করে পাওয়া গেল একটি অটোগ্রাফের খাতা। তাতে নৃপতির আড্ডায় কেবল একটি লোকের হস্তাক্ষর আছে, সে প্রবল গুপ্ত। প্রবল লিখেছে, তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে, পরাণে আমার ঝঞ্ঝার মেঘ ঝলকে। তার কথায় কোনো অস্পষ্টতা নেই। আরও জানা গেল দীপা গান ভালোবাসে, কিন্তু প্রবল যে বিবাহিত তা সে জানে না। সুতরাং কে গানের ফাঁদ পেতে দীপাকে ধরেছে তা জানতে বাকি রইল না। তারপর আরেকটি কথা লক্ষ্য করতে হবে। যেদিন ভোরবেলা ভিখারিকে সজারুর কাঁটা দিয়ে মারা হয় সেই দিন রাত্রে দীপার ফুলশয্যা। সমপাতনটা আকস্মিক নয়। এবার প্রবলের দিক থেকে গল্পটা শোনো। যার জন্মবোধী গরিব, দারিদ্র্যে তাদের লজ্জিত নেই।
কিন্তু যারা একদিন বড় মানুষ ছিল পরে গরিব হয়ে গেছে, তাদের মনোক্লেশ বড় দুঃসহ। প্রবলের হয়েছিল সেই অবস্থা। বাপ মারা যাওয়ার পর সে অভাবের দরুন দুঃখ ভোগ করেছিল। তার লোভী ঈর্ষালু প্রকৃতি দারিদ্র্যর চাপে বিকৃত হয়ে চতুর্গণ লোভী এবং ঈর্ষালু হয়ে উঠেছিল। গান গেয়ে সে মোটামুটি ক্রাসাচ্ছাদন সংগ্রহ করতে পেরেছিল বটে, কিন্তু তার প্রাণে সুখ ছিল না। একটি রুগ্ন মরণাপন্ন মেয়েকে বিয়ে করার ফলে তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছিল। কিছুদিন আগে ওর বউ মারা গেল। বউ মরার আগে থাকতেই বোধহয় ও দীপার জন্য ফাঁদ পেতেছিল। ও ভেবেছিল দীপা বড় ঘরের একমাত্র মেয়েকে যদি বিয়ে করতে পারেও ওর অবস্থা আপনা থেকেই শুধরে যাবে। দীপার চরিত্র যতই দৃঢ় হোক, সে গানের মোহে প্রবলের দিকে আকৃষ্ট হলো। মুখোমুখি দেখা সাক্ষাতের সুযোগ বেশি ছিল না। টেলিফোনে ওদের যোগাযোগ চলতে লাগলো। পালিয়ে গিয়ে দীপাকে বিয়ে করার মতলব প্রবলের গোড়া থেকেই ছিল। দীপা যে ঠাকুরদাদার অনুমতি চাইতে গিয়েছিল, সেটা নিতান্তই লোক দেখানো ব্যাপার। প্রবল জানতো বুড়ো রাজি হবে না, কিন্তু পালিয়ে গিয়ে একবার বিয়েটা হয়ে গেলে আর ভয় নেই। দীপাকে তার বাপ ঠাকুরদা ফেলতে পারবে না। দীপা বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে গেল। তারপর তাড়াতাড়ি দেবাশিসের সঙ্গে তার বিয়ে দেওয়া হলো। প্রবলের মনের অবস্থাটা ভেবে দেখো। অন্য কারোর সঙ্গে দীপার বিয়ে হলে সে বোধহয় এমন ক্ষেপে উঠত না, কিন্তু দেবাশিস হিংসেই রাগে তার বুকের মধ্যে আগুন জ্বলতে লাগলো। বিয়ের সম্বন্ধ যখন স্থির হয়ে গেল তখন সে ঠিক করলো দেবাশিসকে খুন করে তার বিধবাকে বিয়ে করবে। দীপা তখন স্বাধীন হবে, বাপের বাড়ির শাসন আর থাকবে না। দীপাকে বিয়ে করলে দেবাশিসের সম্পত্তি তার হাতে থাকবে, একসঙ্গে রাজকন্যে এবং রাজত্ব। দেবাশিসের আর কেউ নেই, প্রবল তো জানত। কিন্তু প্রথমেই দেবাশিসকে খুন করা চলবে না। তাহলে সে যখন দীপাকে বিয়ে করবে তখন সকলের সন্দেহ তার উপরে পড়বে। ক্রূর এবং নৃশংস প্রকৃতির প্রবল এমন এক ফন্দি বার করল, কেউ তাকে সন্দেহ করতে পারবে না। সজারুর কাটার নাটকীয় খেলা আরম্ভ হলো। 3টে মানুষ বেঘরে প্রাণ দিল। যা হোক, প্রবল দেবাশিসকে মারবার সুযোগ খুঁজছে। আমার বিশ্বাস সে সর্বদাই একটা সজারুর কাটা পকেটে নিয়ে বেড়াতো। কখন সুযোগ এসে যায় বলা যায় না। একদিন হঠাৎ সুযোগ এসে গেল। নৃপতির আড্ডাঘরের পাশের ঘরে টেলিফোন আছে, দোরের পাশে পিয়ানো। প্রবল সেখানে বসেছিল। শুনতে পেল খড়গ বাহাদুর দেবাশিসকে টেলিফোন করছে। জানতে পারল ওরা রবীন্দ্র সরোবরের এক জায়গায় দেখা করবে। প্রবল দেখল এই সুযোগ। সজারুর কাটা তার পকেটেই ছিল। সে যথাস্থানে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে রইল। তারপর প্রবল জানতো না যে প্রকৃতির দুর্ভাগ্য খামখেয়ালির ফলে দেবাশিসের হৃৎপিণ্ডটা বুকের ডান পাশে আছে। দীপা অবশ্য জানত, কিন্তু প্রবল যে দেবাশিসকে খুন করে তাকে হস্তগত করার মতলব করেছে তা সে বুঝতে পারেনি। হাজার হোক মেয়ে মানুষের বুদ্ধি। বঙ্কিমচন্দ্র লিখেছেন, কখনো অর্ধেক বই পুরা দেখিলাম না। এই হলো গল্প। আর কিছু জানবার আছে? অজিত প্রশ্ন করল, তোমাকে মারতে গিয়েছিল কেন? ব্যোমকেশ বলল, আমি সেদিন ওদের আড্ডায় গিয়ে বলে এসেছিলাম যে সজারুর কাটা দিয়ে যদি আর খুন না হয় তাহলে বুঝতে হবে দেবাশিসই আততায়ীর প্রধান লক্ষ্য। তাই প্রবল ঠিক করলো আমাকে খুন করে প্রমাণ করবে যে দেবাশিস আততায়ীর প্রধান লক্ষ্য নয়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি যে তাকে ধরবার জন্য ফাঁদ পেতেছিলাম তা সে বুঝতে পারিনি। সত্যবতী গভীর নিঃশ্বাস ফেলে বলল, বাব্বাহ, কি রাক্ষুসে মানুষ! দীপার কিন্তু কোনো দোষ নেই। একটা সহজ স্বাভাবিক মেয়েকে খাঁচার পাখির মতো বন্ধ করে রাখলে সে উড়ে পালাবার চেষ্টা করবে না? খুটখুট করে সদর দরজায় টোকা পড়ল। ব্যোমকেশ উঠে গিয়ে দোর খুলল। আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন। দেবাশিস সংকুচিতভাবে ঘরে প্রবেশ করল। সত্যবতী উঠে দাঁড়িয়েছিল। দেবাশিসের নাম শুনে পরম আগ্রহে তার পানে চাইল। দেবাশিসের চেহারা আবার আগের মতো হয়েছে। দেখলে মনে হয় না যে সে সম্প্রতি জমের মুখ থেকে ফিরে এসেছে। সে হাত জোড় করে বলল, আজ রাত্রে আমার বাড়িতে সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আপনাদের সকলকে যেতে হবে। ব্যোমকেশ বলল, বেশ বেশ, বসুন। তা উপলক্ষটা কি? দেবাশিস রুদ্ধ কণ্ঠে বলল, ব্যোমকেশদা, আজ আমাদের সত্যিকার ফুলসজ্জা। দীপাকে আমার সঙ্গে আনতে চেয়েছিলাম, কিন্তু সে লজ্জায় আধমারা হয়ে আছে, এলো না। বৌদি, আপনি নিশ্চয়ই আসবেন, নইলে দীপার লজ্জা ভাঙবে না।